সিবিআই আজকে চার্জশিট দিয়েছে এবং জানিয়েছে সঞ্জয় রায় ছাড়া আর কেউই কিন্তু তিলোত্তমা ধর্ষণ বা খুনের কাণ্ডে জড়িত নেই। যদিও সন্দীপ ঘোষ থেকে শুরু করে টালা থানার ওসি অভিত মণ্ডল থেকে শুরু করে নানান লোককে গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু সেগুলো দুর্নীতির কেসে। এবং আমরা দেখেছি বারবার এই ঘটনার ক্ষেত্রে নানা রকমের রংচং মাখিয়ে সোশ্যাল মিডিয়াতে প্রচার করা হয়েছিল এবং এই ঘটনাকে একজন নয় একাধিক 150 গ্রাম ভিডিও, তারপরে প্রচুর ফেক নিউজ ইত্যাদি ছড়ানো হয়েছিল। কিন্তু বাস্তবে এই ঘটনাগুলো এর আগেও আমরা কাউন্টার করেছিলাম। কিন্তু এই বিষয় নিয়ে তৃণমূলের অন্যতম নেতা কুণাল ঘোষ তিনি আজকে এই চার্জশিট বেরোনোর পরেই আবার মুখ খুলেছেন। প্রতিদিন যেমন তিনি বিভিন্ন বিষয় নিয়ে বলেন, আজকেও চার্জশিটের বিষয়ে ভিত্তি করে সিবিআই চার্জশিটের উপর ভিত্তি করে তার মতামত রেখেছেন কিছুক্ষণ আগে সাংবাদিকদের সামনে। দেখুন তিনি কি বলেছেন এবং ব্যাপক শেয়ার করুন। আর অবশ্যই আজ রাত 9টায় এই বিষয় নিয়ে আরো বিস্তারিত আলোচনা হবে। প্রত্যেকে রাত 9টার লাইভ দেখার জন্য অনুরোধ। কিন্তু এই যে একজন মাত্র এই চার্জশিটেড অর্থাৎ ধর্ষণ এবং খুনের পরবর্তী সাপ্লিমেন্টারি চার্জশিট কবে আসবে, সেখানে আর কি থাকবে, এগুলোর পরে আলোচ্য। কিন্তু সিবিআই এতদিনে তো ধর্ষণ এবং খুনের আততাই পেয়েছে, আর সেটা সঞ্জয় রায়। তাহলে এত বাকি অংশটা হচ্ছে আরজি করের চিকিৎসকদের গোষ্ঠীদ্বন্দ্ব। বাকি নানা রকম গল্প ছড়িয়েছে, ওটা চিকিৎসক ফ্র্যাটার্নিটির গোষ্ঠীদ্বন্দ্ব। ওখানকার নির্যাতিতা চিকিৎসক, ধর্ষণ হয়ে খুন হয়েছে চিকিৎসক, অভিযুক্ত বিভিন্ন র্যাকেটের ঘটনা অভিযোগ চিকিৎসক, আন্দোলন করছে চিকিৎসক। গোটা বিষয়টা চিকিৎসকদের মধ্যে, চিকিৎসক ওদের চিকিৎসকদের বৃত্তের গোষ্ঠীবাজির গল্প বেশি ছড়িয়েছে, মানুষকে বিভ্রান্ত করা হয়েছে বেশি। যদি কেউ কোনো চক্রান্তে থাকেন নিশ্চয়ই এর মধ্যে সিবিআই ধরত। সিবিআইয়ের কাস্টডিতে তো সন্দীপ ঘোষ আছে, সিবিআইয়ের কাস্টডিতে তো এই সার্কেলের সবাই আছে, সিবিআই এর কাস্টডিতে তো এই আরজিকর সংক্রান্ত সবাই আছেন। 50-এর বেশি সাক্ষ্য আছে, সাক্ষী, উইটনেস। যে 45 পাতার চার্জশিট সিবিআই শিয়ালদা কোর্টে জমা দিয়েছে, তাতে 50 থেকে 60 জন এই সংখ্যার উইটনেস আছে। তো এবং সিবিআই এর কাস্টডিতে এই সংক্রান্ত যাদের যাদের সম্পর্কে অভিযোগ ঘুরছিল সবাই সিবিআই এর কাস্টডিতে আছে। তাহলে চার্জশিট অর্থাৎ ধর্ষণ এবং খুন, এই চার্জশিটে শুধুমাত্র সঞ্জয় রায়, যাকে কলকাতা পুলিশই অ্যারেস্ট করেছে। তাহলে যারা এতদিন বলছিলেন উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট সিবিআই, ইউ ওয়ান্টেড সিবিআই, সিবিআই সাবমিটেড চার্জশিট, সঞ্জয় রায় হ্যাজ বিন চার্জশিটেড। তাহলে আর নতুন করে উই ওয়ান্ট জাস্টিস, অন্তত এই ক্ষেত্রে সেই কথাটা সামনে রেখে মানুষকে বিভ্রান্ত করার অন্যান্য কর্মসূচি বা নাটক বা অরাজকতা, সেগুলো নিশ্চয়ই এবার আপনারা বিবেচনা করবেন। উই ওয়ান্ট জাস্টিস, জাস্টিস কে দেবে? সিবিআই। সিবিআইয়ের হাতে তদন্ত কে দিয়েছে? আদালত। কারা চেয়েছিলেন? নির্যাতিতার বাবা মা। তদন্ত কে করলো? সিবিআই। মনিটর কে করছে? সুপ্রিম কোর্ট। সিবিআই চার্জশিটে কার নাম দিল? সঞ্জয় রায়। তাকে কে গ্রেপ্তার করেছে? কলকাতা পুলিশ। এরপরে যদি দেখা যায় চক্রান্ত আছে বা তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা হয়েছে, সেটা আলাদা অভিযোগ, আলাদা ধারা। সেখানেও যদি কেউ জড়িত থাকে সিবিআই দিয়ে দিতে পারত। ধরে নিলাম তদন্ত এখনো চলছে, ভবিষ্যতে দেবে। কিন্তু মূল যে ধর্ষণ এবং খুন মদ্যপ এবং অপ্রকৃতিস্থ অবস্থায় এই সঞ্জয় রায় করেছে, এটা আজকে চার্জশিটে প্রমাণিত। তাহলে উই ওয়ান্ট জাস্টিস এই স্লোগানটা নিয়ে যারা কন্টিনিউ করতে চান, এই স্লোগানের কি আর এই মুহূর্তে দাঁড়িয়ে এই স্লোগানের উপর দাঁড়িয়ে কর্মসূচি, নাটক,
পুজো অর্থনীতিকে ডিস্টার্ব করা, পুজোকে ডিস্টার্ব করা, পুজোর দিনে যখন মানুষ দলে দলে মানুষ রাস্তায় বেরোচ্ছেন, উৎসব অর্থনীতিতে এত লোক জড়িত, সেখানে ডিস্টার্ব করা, এটা কি খুব প্রয়োজন? এখানে তো রাজ্য সরকার বা রাজ্য পুলিশের হাতে আর কিছু ছিল না। আপনারা চেয়েছেন সিবিআই, নির্যাতিতার বাবা মা চেয়েছেন সিবিআই, সিবিআই তদন্ত করেছে, পরের পর লোককে কাস্টাডিতে নিয়েছে, একাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করেছে, উইটনেস বানিয়েছে, এবং তারপরে যে চার্জশিট দিয়েছে তাতে একা সঞ্জয় রায়ের নাম। তাহলে এই খুন এবং ধর্ষণকে কেন্দ্র করে অনুমান ভিত্তিক প্রথম থেকে 150 গ্রাম অমুক কারা ছাড়ছেন? তারাও কিন্তু ডাক্তার। যত অবৈজ্ঞানিক ভুল জিনিস যারা ছেড়েছেন তারাও ডাক্তার। ডাক্তারদের গোষ্ঠী এই তালে অমুক শত্রুদের বধ করো, প্রতিপক্ষ বাদ করো, আমরা এটার প্রতিবাদী সেজে দখল করতে চাই, তার জন্য এখন মানুষের আবেগকে ব্যবহার করে ওদের ক্ষতি করো। এই যে এত রকম গল্প এলো, সিবিআই তদন্তে প্রতিফলিত হলো না কেন? চার্জশিটের ভেতরে হতে পারে পাতায় পাতায় আরো রহস্যের গল্প লেখা আছে, গল্প লিখে কি হবে? চার্জশিটে দেননি কেন? চার্জশিট রেড করেননি কেন? চার্জশিটেড করেননি কেন তাদের? যদি সিবিআই কোনো সন্দেহ কেউ থাকে, আমি কিছুদিন আগেই এক্স হ্যান্ডেলে পোস্ট করেছিলাম, ফেসবুকে পোস্ট করেছিলাম, সিবিআই পুজোর আগেই চার্জশিট দিক সঞ্জয় রায়ের বিরুদ্ধে, দরকার হলে 173 দিয়ে রাখবে, ভবিষ্যতে আরো তদন্ত হবে। কিন্তু ধর্ষণ এবং খুন এটা কে করলো? এর চার্জশিটটা তো দেবে। সিবিআই চার্জশিট দেওয়া তো এটা পরিষ্কার হয়ে যাচ্ছে যে সঞ্জয় রায় একমাত্র অভিযুক্ত মূল ঘটনাটায়। ফলে যারা এই নিয়ে রাজনীতি করছেন, যারা এটা থেকে অনেক ধরনের সরকার বিরোধী প্রচারের উপাদান তৈরি করছেন, এটা ডাক্তার, আর পরবর্তীকালে যেটা চলছে সেটা ডাক্তারদের গোষ্ঠীদ্বন্দ্ব, চিকিৎসকদের একটা সার্কেলের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব। সিপিএম, ডিএসও, কিছু নকশালপন্থী, তারা এই বিষয়টাকে কন্টিনিউ করতে চাইছেন। কিন্তু আপনারা সিবিআই চেয়েছেন, সিবিআই যখন চার্জশিট দিয়েছে, তাহলে উই ওয়ান্ট জাস্টিস বলে আপনারা কন্টিনিউ করছেন কেন? আপনারা সিবিআই চেয়েছেন, সিবিআই চার্জশিট দিয়েছে, চার্জশিট দিয়ে যাকে অভিযুক্ত করেছে তাকে কলকাতা পুলিশ গ্রেফতার করেছিল, অর্থাৎ কলকাতা পুলিশের তদন্তকে, গ্রেফতারিকে মান্যতা দিয়েছে সিবিআই। আর এর পরেও যদি বড় রহস্যের কথা আপনারা বলে থাকেন চার্জশিটে, আমি তো দেখিনি এখনো চার্জশিটের কপি, তা তাদের চার্জশিটেড করতে কে বারণ করেছিল? সেই নামগুলোকে আপনারা চার্জশিটে দিলেন না কেন? এখন চাপের মুখে মুখ বাঁচাতে কদিন বাদে আবার একটা তথ্য প্রমাণ লোপাটের গল্প দিয়ে কি দেবেন না দেবেন তাদের ব্যাপার। কিন্তু আমি আবার বলছি, মূল ঘটনায় 24 ঘন্টার মধ্যে ধরে এনেছিল কলকাতা পুলিশ। তাহলে আপনাদের 58 দিন লাগলো কেন চার্জশিট দিতে? 24 ঘন্টার মধ্যে যে কলকাতা পুলিশ ধরে এনেছিল, তারা হয়তো 20 দিনের মধ্যে চার্জশিট ফাইল করে দিত, এতদিনে ট্রায়াল শুরু হয়ে যেত। তাহলে সিবিআই এত দেরি করলো কেন? কিন্তু যারা সিবিআই 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 বলে গেল, আজকে সিবিআই চার্জশিটটাও তো তাদের মানতে হবে। আর মানলে এটা মেনে নিতে হবে যে ধর্ষণ এবং খুন একজনই করেছে, যাকে কলকাতা পুলিশ ধরেছে, সিবিআই ধরেনি। ফলে কলকাতা পুলিশ এবং সরকারকে মেলাইন করার জন্য যত রকম বিভ্রান্তি, কনফিউশন, বাজে গল্প, অনুমান ভিত্তিক গল্প, রহস্যের গল্প, রগরগে গল্প ছাড়া হয়েছে। এবার তারা বিবেচনা করুন যে উই ওয়ান্ট জাস্টিস বলেছিলেন, সিবিআই চার্জশিট দিয়েছে, তাহলে এর উপর দাঁড়িয়ে কি করে আর আন্দোলন, কর্মসূচি, পুজোর দিনে এগুলো চলতে পারে? আজকের এই চার্জশিটের পরে কি উই ওয়ান্ট জাস্টিসের সামনে রেখে যে আন্দোলন, তা কি প্রাসঙ্গিকতা হারাবে? উই ওয়ান্ট জাস্টিস একটা গুরুত্বপূর্ণ স্লোগান।
সিবিআই এর এই চার্জশিট তো জাস্টিস দেওয়ারই একটা বিষয়, একটা পদক্ষেপ। উই ওয়ান্ট জাস্টিস একটা গুরুত্বপূর্ণ এবং ন্যায্য স্লোগান। কলকাতা পুলিশ 24 ঘন্টার মধ্যে গ্রেফতারিটাও কিন্তু জাস্টিসের একটা পদক্ষেপ। আবার সিবিআই চার্জশিট দিয়ে কলকাতা পুলিশের অ্যারেস্টটাকে মান্যতা দেয়া, সেটাও একটা জাস্টিসের পদক্ষেপ। তো তাহলে আর কোন জাস্টিস? ধর্ষণ এবং খুন, সেখানে জাস্টিস, বাকিটা তো কোর্টের হাতে। সেটা তো রাজপথের কিছু নেই, রাজ্য সরকারের কোনো ব্যাপার নেই, বাকিটা তো কোর্টের হাতে। সিবিআই চার্জশিট ফাইল করেছে আদালতে, মামলা লড়বে সিবিআই এর আইনজীবী, মামলা শুনবেন মহামান্য বিচারক, মামলা মনিটর করবে সুপ্রিম কোর্ট। তাহলে এখানে এটা কি হচ্ছে? উই ওয়ান্ট জাস্টিস একটা গুরুত্বপূর্ণ এবং জরুরি স্লোগান, কিন্তু জাস্টিসের পর্যায়গুলো তো চলছে। সিবিআই এ চার্জশিট দেওয়াটাও তো একটা জাস্টিস, একটা জাস্টিসের পর্যায়। এই পর্যায়টা দেখিয়ে দিচ্ছে যে কলকাতা পুলিশের অ্যারেস্টটা ঠিক ছিল। তো তাহলে এখন উই ওয়ান্ট জাস্টিস বলে আপনারা কেন রাস্তায় থাকবেন? তাহলে তো সিবিআইও মানেন না, আপনারা সুপ্রিম কোর্টের আবেদন প্রথমে মানেননি, তাহলে আপনারা সিবিআই কেও মানেন না, সিবিআই এর চার্জশিটও মানেন না। আপনারা শুধু মানবেন সিপিএম, ডিএসও আর নকশালপন্থীরা যা শেখাবে, পুজোর সময় পুজো বানচাল করতে, মিডিয়ার দৃষ্টি আকর্ষণে কি করে রাস্তায় থাকা যায়, এটাই তাহলে আপনাদের উদ্দেশ্য। বিভিন্ন সময় বক্তব্য ছিল সেটা হচ্ছে যে এমন কিছু সিদ্ধান্ত নেওয়া হচ্ছে সেটা কোথাও থেকে রাজনৈতিক বা এই প্রসেসটাকে ঢিলেমি করে রাজনীতির দিকে ঠেলে দেওয়া। এটাও কি সেরকমই কোনো একটা ইঙ্গিত যে বাকি কারোর নাম যদি নাই বা দেওয়া থাকে বা তারা যদি যুক্ত থাকা যায় তো চার্জশিটে আনাই যেত? না, এখানে তো পরিষ্কার কথা যে যে সময়টা সিবিআই নিল, কলকাতা পুলিশ তো 24 ঘন্টায় গ্রেফতার করেছে, সিবিআই 58 দিন সময় নিল। যদি আর কেউ কেউ কোথাও জড়িত থাকে, এই চার্জশিটে তাদের নাম থাকতো প্রমাণ থাকলে। কারণ সন্দীপ ঘোষ, যাকে ঘিরে এত বিতর্ক, সেই ব্যক্তি এবং বাকিরা সহ সকলে তো সিবিআই এর কাস্টডিতেই ছিল, সিবিআই তো অ্যারেস্ট করেছে। হয় কাস্টডি ইন্টারোগেশন হয়েছে, অথবা বাইরে থেকে ডেকে ইন্টারোগেশন হয়েছে। তো ইন্টারোগেশন তো হয়েছে, তথ্য প্রমাণ, সার্চ সবই হয়েছে। তাহলে সেখানে যদি সিবিআই এর হাতে ন্যূনতম প্রমাণ থাকতো যে সঞ্জয় ছাড়া অন্য ব্যক্তি জড়িত, তাহলে চার্জশিটে নিশ্চয়ই তাদের নাম দেয়া থাকতো। ফলে চার্জশিটের একজন ব্যক্তি আর চার্জশিটে নাম না দিয়ে ভেতরে যদি অন্য রহস্যের গল্প দেয়া থাকে, সেগুলো কিন্তু যুক্তিগ্রাহ্য নয়। কারণ যদি আপনাদের কাছে পূর্ণ স্বাধীনতা ছিল, পূর্ণ অথরিটি ছিল তদন্তে, সেই তদন্ত করার পর আপনারা একজনের নামে চার্জশিট দিয়েছেন ধর্ষণ এবং খুনের জন্য, যে ব্যক্তি কলকাতা পুলিশের হাতে গ্রেফতার। আমরা লক্ষ্য করেছি প্রথম থেকে ময়না তদন্তের রিপোর্ট থেকে শুরু করে বাকি সব বিষয়ে বিভ্রান্তিকর তথ্য সাধারণ মানুষকে দেয়া হয়েছে। আমি আবার বলছি, ময়না তদন্তের নথিতে জুনিয়র ডক্টরদের মান্যতা দেয়া সই আছে, দেয়াল ভাঙার নথিতে জুনিয়র ডক্টরদের মান্যতা দেয়া সই আছে। তারা যদি নিজেদের সই চেপে গিয়ে মানুষকে বিভ্রান্ত করার কাজে অন্য ভূমিকায় থাকেন, তাহলে তাদেরও কাস্টডিতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা উচিত, গ্রেফতার করা উচিত এদের। তখন পোস্টমর্টেম ঠিক, আর পরে পোস্টমর্টেম মানি না, তাতে ভুল আছে। এদের অ্যারেস্ট করে জিজ্ঞাসা করা উচিত যে তোমাদের কটা মুখ, করকম কথা বলো। আজকে সিবিআই কিন্তু সব জল্পনার অবসান ঘটিয়ে দিয়েছে। যদি পোস্টমর্টেমে ভুল থাকতো, তাহলে তার সঙ্গে যারা জড়িত তাদেরকে সিবিআই চার্জশিটে রাখলো না কেন? প্রশ্ন এক, যারা পোস্টমর্টেমে যুক্ত ছিল, পোস্টমর্টেমে যদি ভুল থাকতো, বেআইনি থাকতো, তাদেরকে চার্জশিটে কেন দিল না সিবিআই? তার মানে সেটা ঠিক ছিল, তার মানে পোস্টমর্টেমে কোনো গলত নেই।
যদি গলত থেকে থাকে তাহলে চার্জশিটে নাম রাখা উচিত ছিল, অ্যারেস্ট করা উচিত ছিল। তাহলে এইভাবে এত লোক খেপিয়ে এগুলো কি অর্থ আছে? এইভাবে লোক খাবে বলা, মানুষের আবেগ, মেয়েটি মারা গেছে, আপনার আমার ঘরের মেয়ে, কারা নামলো শকুনের রাজনীতি করতে? এই ভয়ঙ্কর যে ঘটনা, যে ব্যক্তি জানোয়ার পশু এই ঘটনা ঘটিয়েছে তাকে তো ধরা উচিত। 24 ঘন্টার মধ্যে ধরেছে কলকাতা পুলিশ, আজকে চার্জশিট হয়ে গেল, এবার ট্রায়ালে চলে যাবে বিষয়টা। তাহলে উই ওয়ান্ট জাস্টিস, এই বিষয়টা তার কিছু পর্যায় হয়ে গেছে, যে পর্যায়গুলি অবশিষ্ট সেই পর্যায়ের আইনি প্রক্রিয়ার সঙ্গে রাজ্য সরকার, রাজ্য পুলিশ, কলকাতা পুলিশের কোথাও কোনো সম্পর্ক নেই। তাহলে এই নিয়ে রাস্তায় কর্মসূচি করার কি অর্থ আছে? একটা প্রশ্ন করছি যে আজকে চার্জশিটের পর এটা প্রমাণ হয়ে গেল কলকাতা পুলিশের তদন্ত সঠিক ছিল, সেটাই মান্যতা দিল, ঠিকই বললেন। এখন এই প্রশ্নটা তো উঠছে, তাহলে টালা থানার ওসি বা সন্দীপ বাবুকে কেন গ্রেফতার হয়ে? সিবিআই বলতে পারবে এগুলো, আমরা তো পুরো বিস্তারিত জানি না। এখন যদি তারা বলেন তথ্য প্রমাণ অমুক তমুক হ্যান ত্যান, কিন্তু যদি থেকে থাকে তাহলে তো তাদের নাম তো চার্জশিটে থাকা উচিত ছিল। এরপরে যদি কারোর নাম জোর করে আনতে যায় তাহলে তো এটা পরিষ্কার স্পষ্ট হয়ে যাবে যে চাপের মুখে পক্ষপাত দুষ্ট বিরোধীদের মুখ রাখা, তার জন্য কিছু নাম ঢোকাবার চেষ্টা করবে। কিন্তু মূল যে ধর্ষণ এবং খুনের চার্জশিট, তাহলে যাদেরকে অ্যারেস্ট করা হলো, যদি তর্কের খাতিরে ধরা যায় যে টালা থানার ওসির কোনো পর্যায়ক্রমিক ভুল ছিল, তাহলে তো তার নাম চার্জশিটে থাকতো। চার্জশিটে নেই তো, টালা থানার ওসির নামও তো চার্জশিটে নেই। তাহলে অ্যারেস্ট কিসের? কেন আটকে রাখা? যাদের অ্যারেস্ট করে রেখেছে সিবিআই তারা যদি দোষী হন তাহলে তো চার্জশিটে সঞ্জয় রায়ের সঙ্গে সঙ্গে অন্যান্য ধারাগুলো দিয়ে তো তাদেরকে তো দিয়েই চার্জশিটটা দেওয়া উচিত ছিল। তা চার্জশিটটায় যখন সেই নামগুলো নেই, এরম নয় যে তাদের সিবিআই খুঁজে পায়নি, এরম নয় কেউ ফেরার, সিবিআই সকলকে নিয়ে তদন্ত করেছে। তো সুতরাং ঘটনা জঘন্য, কলকাতা পুলিশ 24 ঘন্টার মধ্যে অ্যারেস্ট করেছে, সেই অ্যারেস্টকে মান্যতা দিয়ে শুধু সেই ব্যক্তির বিরুদ্ধেই চার্জশিট দিয়েছে সিবিআই। তার থেকে প্রমাণিত যে কলকাতা পুলিশ 3 দিনের মধ্যেও যেটুকু যা তদন্ত করেছে সেটা সঠিক দিকে যাচ্ছিল, আর বাকি গল্প। আমি হাত জোড় করে অনুরোধ করব নির্যাতিতার বাবা মাকে, আমি হাত জোড় করে অনুরোধ করব নির্যাতিতার বাবা মাকে, আপনাদের বুকের মধ্যে যন্ত্রণা, আপনাদের বুকের মধ্যে ক্ষোভ, আপনাদের বুকের মধ্যে আগুন জ্বলছে। সংবাদ মাধ্যমে দেখেছি পুজোর কয়েকদিন আপনারা বাড়ির সামনে অবস্থান করবেন, কারণ আপনারা বিচার চান। দেখুন, সিবিআই চার্জশিটে সেই সঞ্জয় রায় যাকে কলকাতা পুলিশ গ্রেপ্তার করেছিল তাকে ধর্ষণ এবং খুনের দায় অপরাধী করে যে সেকশনে দিয়েছে তাতে তার মৃত্যুদণ্ড, যেটা মুখ্যমন্ত্রী গোড়াতেই বলেছিলেন। সিবিআইও যে সেকশনে এনেছে সেগুলো আমরা সবাই খতিয়ে দেখছি, কিন্তু তারা চার্জশিট দিয়ে দিয়েছে। ফলে আপনারা দয়া করে, আপনারা তো বিচার চেয়েছিলেন, আমরা সবাই বিচার চেয়েছি, দয়া করে আপনারা ইতিমধ্যেই খুব কষ্টে আছেন, কিন্তু সিবিআই কলকাতা পুলিশ অ্যারেস্টের পর জাস্টিস খানিকটা এগিয়েছিল, সিবিআই চার্জশিট দিয়ে দেওয়ার পর জাস্টিস আরেক ধাপ এগিয়েছে, এর পরের পর্যায়টা আদালতের কাছে আছে। ফলে দয়া করে আদালতের ওপর পূর্ণ আস্থা রাখুন, এবং পুজোর দিন আপনারা ইতিমধ্যেই অনেক যন্ত্রণায় আছেন, দয়া করে বাড়ির সামনে আপনারা অবস্থানে বসবেন না, কারণ বিচারের প্রক্রিয়া 24 ঘন্টা মধ্যে অ্যারেস্ট হয়ে যেটা শুরু হয়েছিল, আজকে সিবিআই এর চার্জশিটটা সেই অ্যারেস্টকে মান্যতা দিয়ে বিচারের দরজায় চৌকাঠ পর্যন্ত এই পর্যায়ে কিন্তু পৌঁছে গেছে, বাকিটা পুরোটা আদালতের বিষয়।
প্রায় ৪৫ ঘন্টা অতিক্রান্ত, জুনিয়র চিকিৎসকরা তারা অনশন করছেন, তারা একাধিক কর্মসূচি, আগামীকাল তারা কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা মিছিল করবেন এবং গোটা রাজ্য জুড়ে মেডিকেল কলেজগুলো, হাসপাতালগুলোতে প্রতীকী অনশন ১২ ঘন্টা। দেখুন, জুনিয়র ডাক্তারদের যে মূল বক্তব্য, যে কারণে আন্দোলন, সেই আন্দোলন হচ্ছে উই ওয়ান্ট জাস্টিস। কারণ আরজি করের নির্যাতিতা, ধর্ষণ এবং খুন, এই দাবির সঙ্গে আমরা সহমত, আমরা সম্পৃক্ত। তারা যে কোনো কর্মসূচি করতে পারেন, কিন্তু যখন ধাপে ধাপে সব পদ্ধতিগুলো চলছে, যেখানে ২৪ ঘন্টার মধ্যে অ্যারেস্ট হয়েছে, সিবিআই চাওয়া হয়েছে, কোর্ট সিবিআই দিয়েছে, তদন্ত এখন সিবিআই দেখছে, মামলা সুপ্রিম কোর্ট মনিটর করছে, ফলে এই উৎসব অর্থনীতির পরিবেশে, পুজোর মুখে, আচমকা বিনা নোটিশে কেন আপনারা এই অবস্থান অনশনে বসলেন? কোন কারণে? আজকে সিবিআই চার্জশিট দিয়ে দিল এবং চার্জশিটে দেখা গেল কলকাতা পুলিশের তদন্তের অভিমুখ ঠিক ছিল। তাহলে এবার তো আপনারা তুলুন, নাকি আপনাদের সিপিএম, নকশাল আর ডিএসও দাদারা বলে দিয়েছে যে পুজো এবং উৎসবের ১২টা বাজাতে গেলে, ক্ষতি করতে গেলে আপনাদের রাস্তায় বসে থাকতে হবে? এটা কি ওই সিপিএম, ডিএসও, নকশাল সাধারণ মানুষের আবেগকে বিপথে চালিয়ে তারা তো পুজো, উৎসব অর্থনীতিতে এত কোটি মানুষ জড়িত, বাংলার উৎসব মানে ৭০,০০০ কোটি টাকা, কত পরিবার যুক্ত, সেই সময়টা মানুষ দলে দলে রাস্তায় বেরোচ্ছেন, কেনাকাটা চলছে, মণ্ডপে অনেকে যাচ্ছেন, সেই সময় ধর্মতলায় রাস্তাটা আটকে রেখে দিয়ে ঠিক পুজোর সময়, পঞ্চমী বা ষষ্ঠীর দিন আপনারা আবার মিছিল করবেন। এ তো পরিষ্কার উদ্দেশ্যটা বোঝা যাচ্ছে যে সিবিআই চার্জশিটে দোষী চিহ্নিত করে দেওয়ার পরেও, কলকাতা পুলিশের তদন্তের অভিমুখকে, গ্রেফতারিকে মান্যতা দেওয়ার পরেও আপনারা যদি পঞ্চমী ষষ্ঠীর দিন আপনারা যদি মিছিল কলকাতায় করেন, তাহলে তো উদ্দেশ্যটা ক্রমশ দিনের আলোর মতো স্পষ্ট হচ্ছে। ন্যায় বিচারটা আসল কথা নয়, আসল কথা চেয়ার, আসল কথা অরাজকতা তৈরির চেষ্টা। ফলে আমরা অনুরোধ করব, দয়া করে আপনারা এটা বিবেচনা করুন। সিবিআই করেছেন, এবার সিবিআই এর চার্জশিটটাকে দয়া করে গুরুত্ব দিন এবং আপনারা কাজে যেমন মানুষকে পরিষেবা চলুক, পাশাপাশি আপনাদের যদি দেখেন যে বিচার প্রক্রিয়া এখন আদালতের হাতে, ফলে এখন অন্যান্য দাবি এই উৎসবের দিনে ৪-৫টা দিন, ৬টা দিন, ৭টা দিন, 10টা দিন গ্যাপ দিয়েও তো আপনাদের যে কোনো কর্মসূচি চলতে পারে। এখন যেটা আপনাদের ভালো বুঝবেন, আপনাদের ওই সিপিএম, নকশাল, ডিএসও, মানে তৃণমূলের বিরোধী যারা আছেন, আরে ভাই আমরাও প্রতিবাদী, তৃণমূল কংগ্রেসের প্রতিবাদী, কাদের কথায় প্রতিবাদ করছেন? যারা ধানতলা বানতলা, এই জুনিয়র ডাক্তাররা ডক্টর অনিতা দেওয়ানের নাম কেন মঞ্চে লেখেননি? জুনিয়র ডাক্তাররা বড় বড় যারা প্রেসের সামনে কথা বলছেন, ডক্টর অনিতা দেওয়ান তো ডাক্তার ছিলেন, ধর্ষণ করে খুন করা হয়েছিল এই সিপিএম এর জমানায়। যে সিপিএম এর দাদারা আপনাদের সামনে এসে মঞ্চে ফেসবুক লাইভ করে বলছে আপনাদের সঙ্গে সমর্থন আছে, কোথায় ছিল এরা? ডাক্তার অনিতা দেওয়ানকে যখন রাস্তায় ফেলে কুৎসিতভাবে ধর্ষণ করে খুন করা হয়েছিল, তার মহিলা সহকর্মীকে ধর্ষণ করা হয়েছে, ড্রাইভারকে খুন করা হয়েছে, নার্স কোচবিহারের বর্ণালী দত্তকে ধর্ষণ এবং খুন করা হয়েছে, আপনাদের মঞ্চে তাদের নাম নেই কেন? কারণ আপনাদের এই রাজ্য সরকারকে বিরোধিতা করার জন্য আপনাদের মঞ্চকে ব্যবহার করা হচ্ছে এবং আপনারা ব্যবহৃত হচ্ছেন, কারণ আপনারা রাজনীতির ঘুঁটি, আপনারা কিছু রাজনৈতিক দলের রাজনৈতিক ঘুঁটিতে পরিণত হয়েছেন। আপনাদের যদি সাহস থাকে তাহলে সরকারি পরিষেবা সাফাইয়ের পাশাপাশি আপনাদের যদি শিরদাঁড়া থাকে, যান প্রাইভেট মেডিকেল কলেজগুলোর বিল কমানোর ব্যবস্থা করুন। আপনাদের যদি শিরদাঁড়া থাকে, যদি সরকারি সিস্টেমকে আপনারা সাফাই করতে চান, প্রাইভেট সিস্টেমটাকেও সাফাই করুন। দু একজন ব্যক্তি, ডাক্তার আর দু একটা প্রতিষ্ঠান বাদ দিলে, ডায়াগনস্টিক সেন্টার থেকে বিভিন্ন পেশেন্টকে পরীক্ষা লিখে কারা কমিশন খায়? পেসমেকার বসিয়ে কারা কমিশন খায়? বিভিন্ন কোয়ালিটির পেসমেকার হয় কি করে? ওষুধ কোম্পানির পয়সায় কারা বিদেশ ভ্রমণে যায়?
ডাক্তারদের বিভিন্ন কনফারেন্স ওষুধ কোম্পানি স্পন্সর করে কেন? ওষুধ কোম্পানির কিসের স্বার্থ? ওষুধ কোম্পানি থেকে কমিশন কারা খায়? ডাক্তাররা আওয়াজ তুলুন, জুনিয়র ডাক্তাররা 100% আওয়াজ তুলুন যে সাধারণ রোগীদের রিলিফ দিতে হবে। এটা শুধু সরকারি ভুল নয়, সরকারের ভুল ধরুন, কিন্তু বেসরকারি যে সার্কেল, কোন ডাক্তার কোন কোম্পানির ওষুধ লিখছেন, কিছু ডাক্তার আছেন ভগবানের মতো, বাকিদের অনেকের বিরুদ্ধে তো শোনা যায়। আপনাদের সামনে বসে যিনি ফেসবুক করে আপনাদের রোজকাচ্ছেন সিপিএম এর দাদা, তার নার্সিংহোমকে তো ভুল চিকিৎসার জন্য 12 লাখ টাকা জরিমানা দিতে হয়েছিল পেশেন্ট পার্টিকে। একজন জুনিয়র ডাক্তার বড় বড় নেতা সেজে কথা বলছেন, তার শ্বশুর মশাইয়ের বিরুদ্ধে চার্জশিট হয়ে গেছে, তিনিও ডাক্তার, তার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ করেছেন রোগী। তার মেয়ে জামাইরা নাটক করবে এখন এসে। বলছি 14ই আগস্ট আরজি করে ভাঙচুর হয়েছিল, 88 জনকে অ্যারেস্ট করা হয়েছিল, তারা প্রত্যেকেই জামিন পেয়েছে। আইনের বিষয়, কোন একটা অপরাধের, সব অপরাধের একটা ধারা থাকে, সেই ধারায় কোনটা সর্বোচ্চ শাস্তি সেটা লেখা থাকে, তার উপরটা বাকিটা আদালতের বিচারকের উপর ডিপেন্ড করে। আদালতের বিচারক যদি মনে করেন যে না এবার জামিন দেওয়া যেতে পারে, দিয়েছে। আজকে ইডি আলিপুর এবং সিবিআই কোর্টে আবেদন করেছে যে দুর্নীতি তদন্তে সন্দীপ ঘোষ, আফসার আলী এবং আশিস পান্ডে এদের সবাইকে জেরা করতে চায় আরো 3 দিন। নিশ্চয়ই তাদের অধিকার আছে, তাদের অধিকার আছে, তারা জেরা করতেই পারেন, তারা তদন্তকারী এজেন্সি, ফলে এই বিষয়ে কোনো মন্তব্য করব না। জয়নগরের ঘটনা নিয়ে কি বলবেন? আজকে কল্যাণীর জয়নগরের ঘটনা একটা কুৎসিত সামাজিক ঘটনা। আমি আবার বলছি, জয়নগরের ঘটনা কুৎসিত সামাজিক ব্যাধি। এবার একটি জানোয়ার ছেলে, সে একটি মেয়েকে এই ধরনের ভয়ঙ্কর একটা কাণ্ড করেছে। আমি তো আবার বলছি, প্রথম দিন থেকে অর্থহীন ভাষায় বলছি, ফাঁসি দিয়ে মেরে গ্রামের মাঝখানের গাছের ডালে টাঙিয়ে দেওয়া উচিত, নইলে একেবারে গুলি করে মেরে শেষ করে দেওয়া উচিত। কিন্তু এটা গণতান্ত্রিক রাজ্য, আপনাকে তিলজলা মডেল, দ্রুত বিচার, দ্রুত তদন্ত শেষ করে ফাঁসি দিতে হবে। মুখ্যমন্ত্রী তাই বলেছেন। পুলিশ 5 ঘন্টার মধ্যে অ্যারেস্ট করে নিয়েছে, 5 ঘন্টার মধ্যে অ্যারেস্ট করেছে। কোর্টের মতামত অনুযায়ী ময়না তদন্ত চলছে। ফলে নতুন করে কারা উই ওয়ান্ট জাস্টিস বলছেন, কারা রাজনীতি করছেন, অ্যারেস্ট করেছে পুলিশ। সামাজিক অপরাধ, রাজনীতি নয়। যারা একটু ঠান্ডা মাথার মানুষ তারা বুঝবেন, সমাজের অনেক ভালোর মধ্যে কিছু পশু, জন্তু, জানোয়ার লুকিয়ে আছে। পুলিশ 5 ঘন্টার মধ্যে অ্যারেস্ট করেছে এবং এসপি নিজে বলেছে তার মৃত্যুদণ্ড চাওয়া হবে কোর্টে। মুখ্যমন্ত্রী বলেছেন কোর্টের নির্দেশে ময়না তদন্ত হচ্ছে। তারপরে সেটা নিয়ে কোন গন্ডগোল থাকতে পারে, কোন রাজনীতি থাকতে পারে? দাদা, একটা বিষয় আজকের এই চার্জশিটের সঙ্গেই জয়নগরে দেখা যাচ্ছে নির্যাতিতার পরিবার বলছে সিবিআই, যেখানে দেখা যাচ্ছে যে কলকাতা পুলিশের মানব। দেখুন, এখন একটা বিষয় হচ্ছে যে যাদের সন্তান যায় তাদের বুকে আগুন জ্বলে, তাদের যন্ত্রণা গভীর যন্ত্রণা। ফলে এই সময় নানা ব্যক্তি নানা মতে পরামর্শ দেয়, তাদের আবেগকে সেই সব ব্যক্তির রাজনৈতিক উপাদান দিয়ে প্রভাবিত করার চেষ্টা করে। তখন হয়তো কেউ কেউ সাময়িকভাবে ভাবেন আচ্ছা তাহলে সিবিআই হোক। তারা বলেছেন তাদের মনে অস্থিরতা আছে বলেছেন, এখানেও তো সিবিআই হলো। সিবিআই চার্জশিট দিয়ে দেখিয়ে দিল যে কলকাতা পুলিশ যাকে অ্যারেস্ট করেছে সেটাকেই মান্যতা দিল। তো ফলে সিবিআই দাবি করা এক জিনিস, আর সিবিআই এর রেজাল্ট তার থেকে পুলিশ কোনো অংশে কম নয়। 5 ঘন্টার মধ্যে ধরে নিয়েছে। উন্নাও হাতরাসের ঘটনা দেখুন, সিবিআই নিয়েছিল তো, 4 জনের মধ্যে 3 জন অ্যাকিউজড ছাড়া পেয়ে গেল, সিবিআই নেয়নি। সেগুলো তো মানতে হবে। বলছি, বীরভূমে সরকারি একটা কয়লা খনিতে বিস্ফোরণ হয়েছে, 7 জন অলরেডি মারা গেছে এবং বিস্ফোরক। অত্যন্ত দুঃখজনক দুর্ঘটনা, বাজে দুর্ঘটনা, এবং তাতে প্রাণহানি হয়েছে। প্রশাসন গোটা বিষয়টা দেখছে। দুঃখজনক ঘটনা। যে কাজটি সেখানে চলছিল সেখানে আচমকাই এই বিস্ফোরণ হয়েছে।
এবং যেহেতু এটা খনিজনিত কাজ, ফলে ওই ধরনের কাজ তো ওখানে হয়, এবং সেটাই দুর্ভাগ্যজনকভাবে এটা নির্দিষ্ট সময়ের আগে অন্য জায়গায় ঘটে দুর্ঘটনা ঘটেছে। প্রশাসন গোটা বিষয়টা দেখছে, তাদের পরিবারগুলির পাশেও প্রশাসন সরকার থাকবে। বলছি, এটা নিয়ে বিরোধী দলনেতা বলছেন যেহেতু রিসেন্ট পাস্টে ওই এলাকার মোহাম্মদ বাজার থেকে প্রচুর পরিমাণ জিলোটিন স্টিক উদ্ধার হয়েছিল, এই কেসটাতেও এনআইএ করার জন্য, কারণ এর আগে ওই এরকমই উৎসবের সময় খাগড়াগড় ঘটেছিল 2014-এ। দেখুন, এসব কথা বলার জন্য কথা বলা, ওনাদের কথা বলার জন্য কথা বলা, ওনাদের রাজ্যগুলো দেখুন, বিজেপি শাসিত রাজ্যগুলো দেখুন, যা ওরা কথা বলছেন, যে কথাগুলো বলছেন, সেই ধরনের ঘটনা, অঘটন, অপরাধ তাদের রাজ্যগুলোতে ভুরি ভুরি ঘটে চলেছে। একটা অ্যাক্সিডেন্টকে নিয়ে কি পলিটিক্স হবে? পলিটিক্যাল কোনো ইভেন্ট হলে সেটা নিয়ে পলিটিক্স হতে পারে, যেটা অ্যাক্সিডেন্ট, কোনো একটা সোশ্যাল ক্রাইম, সেগুলোকে নিয়ে কি পলিটিক্স করছেন ওনারা? বলছি, কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিশ্ববিদ্যালয়ে বসেই বলছেন যে এই উৎসবটা কিসের উৎসব? এটা চাপিয়ে দেওয়া উৎসব, জোর করে চাপিয়ে দেওয়া হচ্ছে। জোর করে চাপিয়ে তো ওনাকে দিয়েছেন মহামান্য রাজ্যপাল, উনি আবার উৎসবকে চাপিয়ে দেওয়ার কথা কি বলছেন? ওনাকে তো শুনেছি ওনার চেয়ারে রাজ্যপাল জোর করে চাপিয়ে দিয়েছেন, এবং সে চেয়ারটাও কতদিন থাকবে তার নেই কোনো ঠিক। তো সুতরাং আমার মনে হয় বাংলার উৎসবকে, বাংলার পুজোকে অপমান করার কোনো অধিকার মহামান্য মাননীয় উপাচার্য নেই। প্রতিবাদের জায়গায় থাকবে, উৎসবের জায়গায় থাকবে। উৎসবের যে এত বড় অর্থনীতি, 70,000 কোটি টাকার একটা অর্থনীতি, যার সঙ্গে বহু গরিব মানুষ, সাধারণ মানুষ, শ্রমজীবী মানুষ, শিল্পীরা জড়িত, তাদের বঞ্চিত করার অধিকার কারণ নেই। আমার মনে হয় যে মাননীয় অধ্যক্ষ, চলুন, আপনি যদি একটা টাইম দেন, তাহলে আপনি কোথায় কিভাবে যাবেন, তাহলে ওই আমি কিছু পাস পাঠিয়ে দিতে পারি কিছু ভালো পুজোর। যদি একটুখানি রাত্রে আপনি সপরিবারে যান, তাহলে আপনি দেখতে পাবেন ওখানে ভিড়টা কি, আর তাদের সামনে দাঁড়িয়ে একবার বলবেন যে চাপিয়ে দেয়া উৎসবে এসছেন কেন। আমি কিছু পাস আপনি চাইলে আমি পাঠিয়ে দিতে পারি।